তোমাকে পেতে চাই পর্ব 13। দরজার আওয়াজ গাঢ় হতেই ঐশী ঈশাকে সরিয়ে দেয়। ঐশী গায়ে ওড়নাটা চাপা দিল, গলায় ঈশার কামড়ের দাগ লুকোতে। ঐশী কোনো রকম হাঁপাতে হাঁপাতে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখে মিলি হাতে বালিশ নিয়ে দাঁড়িয়ে। ঐশী তো যেন ভূত দেখছে। মিলি ঐশীর দিকে তাকালে দেখে ঐশী প্রচণ্ড হাঁপাচ্ছে, মুখে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো উস্কো খুস্কো, তার উপরে এই রাত্রেবেলা গায়ে স্টোল। ওর একটু অদ্ভুতই লাগলো বিষয়টা। ঐশীকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে দেখে ঈশা খাটে বসে আছে। মিলি বলে ওঠে, ঐশী তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আর ঈশা তুই এরকম বসে আছিস কেন এত রাতে? এখন এরা দুজন কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ঐশী আমতা আমতা করে বলে উঠল, না মানে তুমি এই রাতে এমনভাবে দরজা ধাক্কালে আমরা ভয় পেয়ে গেছিলাম, সেই কারণে ধরপড় করে ঘুম থেকে উঠেছি তো তাই। ঈশা বলে, আমাদের কথা না জেনে তুই কি করতে এসেছিস এখানে সেটা বল। মিলি, আরে আর বলিস না, রিনি এত নাক ডাকছে, ওর পাশে ঘুমাতে পারছি না, ও উঠছেও না। আর এই রাত্রে এখন আমি কার ঘরে গিয়েই বা শোবো, তাই ভাবলাম তোর ঘরে আসি, এখানেই ঘুমাবো আজকে আমি। মনে মনে মিলি বলতে লাগলো, রিনি তো নাকই ডাকে না, এসব তো তোমাদের মিথ্যে বলছি। আজকে আমি ঈশার সাথেই থাকবো, দেখি তুমি কি করো ঈশা। এই বলে সোজা গিয়ে শুয়ে পড়ল বিছানার মাঝে। ঈশা তো গেল খোঁজে। ঈশা আর ঐশী একে অপরের দিকে তাকিয়ে আছে। ঈশা মনে মনে ভাবছে, ধুস বাবা, এ আর আসার সময় পেল না, ঠিক সময়েই আসতে হলো ওকে। একটু আদর করছিলাম আমার প্রেয়সীকে, আর ওদিকে ঐশী বোম বাস্টিং সাইড আই নিয়ে ঈশার দিকে তাকিয়ে আছে। দুজনেরই মুড অফ। এখন 12টা বাজিয়ে দিয়েছে মুডের। ঈশা মুড অফ করে মিলিকে বলল যে সরে যা, ওদিকে শোবো। মিলি বলে, হ্যাঁ শুয়ে পর, কে বারণ করেছে? তবে ওদিকে গিয়ে ঘুমা, এদিকে নয়। আজকে আমি তোদের মাঝে শোবো, দুজনের সাথে গল্প করব। এবার ঈশার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারল না। দেয়ালের দিকে ফিরে শুয়ে পড়ল। আর মিলি মাঝে শুলো। ঐশী বেচারাই বা কি করবে, ও গিয়েও শুয়ে পড়ল। আর ওদিকে তো মিলি বকবক করেই যাচ্ছে, কিন্তু ঈশা আর ঐশীর মন তো অন্যদিকে। মিলির বকবক কে শোনে? মিলির মতো বকবক করে যাচ্ছে। ঐশী আর ঈশা চোখ বন্ধ করে শুয়ে আছে। মিলি ভেবেছে দুজনে ঘুমিয়ে পড়েছে, তাই ওর বকবক থামিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। ঐশী চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঈশার ঘুম আসছে না, ও জেগেই ছিল। মিলি ঘুমিয়ে যাওয়ার 1 ঘন্টা মতো কেটে যাওয়ার পর ঐশীর ঘুম ভাঙে। তারপর আর ওর ঘুম আসছে না, ওর কেমন অস্বস্তি হচ্ছে পাশে মিলিকে দেখে। ও আস্তে করে উঠে দেখলো মিলি ঘুমোচ্ছে, কোনো সারা শব্দ নেই, কিন্তু পাশে ঈশা নেই। ঈশা কখন উঠে গেছে জানে না ঐশী আস্তে করে দরজাটা খুলে বাইরে গিয়ে দেখলো উঠোনে দাঁড়িয়ে ঈশা আবার স্মোক করছে। ঐশী ঈশার কাছে গিয়ে বলল, আবার এসব খাচ্ছ? সেদিন বারণ করলাম না? ও সরি, আমি তো আবার তোমার কেউ নই, আমার তো অধিকার নেই, ভুলে গিয়েছিলাম। তুমি খাও, আমি যাই, তোমায় বিরক্ত করব না। ঈশা নিজেই সিগারেটটা ফেলে দেয়। ঐশী চলে যাওয়ার জন্য যেই টান করেছে, ঈশা ওর হাতটা ধরে টানতে টানতে রান্নাঘরের দিকে নিয়ে গেল। ওদিকটায় অন্ধকার মতো, রাতের বেলা কেউ উঠলেও ওদিকে চোখ পড়বে না, কেউ ওদের দেখতে পাবে না। ঈশা ঐশীর হাত দুটো ক্রস করে চেপে ধরে মাথার উপর হোল্ড করে ঐশীকে দেওয়ালের সাথে সাটিয়ে ধরল ঐশীর মাথার উপর। ঐশীর নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। ঈশার নিঃশ্বাসও ভারী হতে থাকলো। ঈশা আর একটুও দেরি না করে ঐশীর ঠোঁটে নিজের ঠোঁট ডোবালো। ঐশী পাথরের মূর্তির মতো শুধু দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। ঈশা ঐশীর উপরের ঠোঁট আস্তে আস্তে লিহন করছে, ধীরে ধীরে উপরের ঠোঁট ছেড়ে নিচের ঠোঁটে কিস করছে। এবার ঐশী নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। ঐশী নিজের ঠোঁটগুলো দিয়ে ঈশার ঠোঁট চেপে ধরলো। ঈশার চুমু সাড়া দিতে থাকলো ঐশী।
ঈশা তো এতক্ষণ এটাই চাইছিল। ঈশা ঐশীর হাতগুলো ছেড়ে দিয়ে ঐশীকে কোলে তুলে নিল। ঐশীও দুহাত দিয়ে ওই ঈশার গলা জড়িয়ে নিল আষ্টে পৃষ্ঠে। ঈশা রান্নাঘরে রাখা একটা টেবিলের উপর ঐশীকে বসালো। দুজনে কিছুক্ষণ বন্য চুমু খাওয়ার পর একটু শান্ত হলো। একে অপরের সাথে কপাল ঠেকিয়ে দুজনে একটু শ্বাস নিল। ঈশা আবার আস্তে করে ঐশীর ঠোঁট দখল করলো। ঐশীকে আস্তে আস্তে কিস করতে করতে ঈশা ঐশীর পা দুটো দুই দিকে সরিয়ে দিয়ে দুপায়ের মাঝে নিজের দাঁড়ানোর জায়গা করে নিল। ঐশীও দুপা দিয়ে ঈশার কোমর জড়িয়ে ধরল। ঈশা নিজের আরও কাছে নিয়ে এলো ঐশীর ফেসটা। আবারও চুমুতে লিপ্ত হলো দুজন। ঈশা নিজের আরেকটা হাত দিয়ে আস্তে আস্তে ঐশীর ল্যাব থেকে জামাটা ওঠাতে লাগলো। ঈশার হাত ঐশীর ল্যাব থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলো, আর ঐশীও কেঁপে কেঁপে উঠতে থাকলো। ঈশার হাত যত গভীরে যাচ্ছে ঐশীর কম্পন তত বাড়ছে। ঈশা ঐশীকে স্পর্শ করতেই বুঝতে পারলো ঐশী ওয়েট। ঐশীর অবস্থা অনেকটাই খারাপ, সেটা বুঝতে আর বাকি রইল না ঈশার। ঈশার হাতের কাজও চলছে, সাথে চুমুর কাজও চলছে। ঈশার হাতে আঠালো তরল ঠেকছে। ঈশার আঙুলগুলো একটু এদিক ওদিক চলতেই ঐশীর চিৎকার শুরু হলো। ঐশী কোনো রকম ঈশাকে বলছে, ঈশা প্লিজ করো না, আমি আর পারছি না, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, আমার এক্ষুনি চাই তোমাকে, প্লিজ ইউ ইট মি, নাহলে আমি মরে যাবো ঈশা। ঈশা শিওর বেবি, আই অ্যাম অলসো হাংরি। ঐশী ঈশাকে দেখার জন্য চোখ খুলছে। চোখ খুলতেই রান্নাঘরের বাইরে দিয়ে আলোর আভা দেখতে পায়। ঐশী তাড়াতাড়ি করে ঈশার খেলতে থাকা হাত চেপে ধরে। ঈশাকে ইশারায় বলে, বাইরে দেখো কেউ আসছে মনে হয়। ঈশা পেছন ঘুরে তাকিয়ে দেখে আলোর জ্যোতিটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এর সামনে কেউ এদিকেই আসছে। ঈশা ঐশীকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। ঐশীও টেবিল থেকে নেমে দাঁড়ায়, কিন্তু ঐশীর অবস্থা এতটাই খারাপ যে ও এর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ওর ভিতরে ভিতরে এতটাই উত্তেজিত হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিছুতে হাঁপাচ্ছে। ঈশা বুঝতে পেরে ও রান্নাঘর থেকে আগেই বেরিয়ে গেল। ঈশা রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো মিলি এদিকে আসছে হারিকেন নিয়ে। মিলি ঈশার উদ্দেশ্যে বলে, ঘুম ভেঙে দেখলাম তোমরা দুজন নেই, তাই ভাবলাম কোথায় গেল এত রাতে, খুঁজতে এলাম তোদের। ঈশা তখন বলল, আমি একটু জল খেতে এসেছিলাম রান্নাঘরে, বোতলের জলটা শেষ হয়ে গেছে, আর ঐশী গেছে ওয়াশরুমে, চল আমরা ঘরে যাই, ঐশী চলে আসবে। মিলিকে কোনো রকম বুঝিয়ে ঘরে নিয়ে গেল। আর এদিকে তো ঐশীর অবস্থা শোচনীয়। ও এখন ঘরে যাবে কি করে? ঘরে গেলেই মিলি বুঝে যাবে। ও কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। জামা কাপড় চুল সব ঠিক করে নর্মাল হয়ে ঘরে গেল। ঘরে ঢুকে দেখলো মিলি আর ঈশা বসে আছে। ঐশীর এবার কেমন লজ্জা লাগছে ঈশাকে দেখে। ঈশার দিকে তাই তাকালো না। মিলি বলল, ঘুমাই চল, অনেক রাত হলো। মিলি মাঝে শুলো আর ওরা দুজন দুদিকে শুলো। মিলি শুয়েই ঘুমিয়ে পড়ল, কিন্তু দুজনেরই ঘুম আসছে না। দুজনেরই মাথায় শুধু ওই মুহূর্তগুলোই ঘুরছে, কেউ ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই ওই মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। ভাবতে ভাবতে দুজনে কখন ঘুমিয়ে পড়ল জানে না কেউই।